ঠিক আছে, পেজ নম্বর কত 229 খুলেছিস তো, চতুর্ভুজের শ্রেণী বিভাগ দেখ। আচ্ছা তাহলে আগে বল চতুর্ভুজ কাকে বলে? চতুর্ভুজ কাকে বলে বল? চারটে বাহু ওইভাবে বলতে হবে। ধর এইটাও তো চারটে বাহু আছে, তাহলে এটা কি চতুর্ভুজ হবে? চতুর্ভুজ তাহলে কাকে বলে বলবো? বল কাকে বলে? এই বল। চারটে বাহু সমান কি করে হবে? সমান হলে চতুর্ভুজ হবে সেটা? চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। ঠিক আছে, কি না চারটি বাহু দ্বারা যে কোনো ভুজই বললে সেটাকে কিন্তু সীমাবদ্ধটা লিখতেই হবে। চতুর্ভুজ মানে হচ্ছে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। ঠিক আছে, যেমন ত্রিভুজ ছিল কি, ত্রিভুজে ছিল তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। শোন একটু মন দিয়ে। তো যেমন ত্রিভুজে ছিল, আগের ক্লাসে পড়েছিস, ত্রিভুজের তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। আমরা সেই বাহু ভেদে আর কোণ ভেদে বিভিন্ন রকমের ত্রিভুজ করেছিলাম। আর অঙ্কনেও আমরা 8 নম্বর চ্যাপ্টারে এঁকেওছি কিন্তু নানা রকম। বাহু ভেদে ত্রিভুজ কয় প্রকার? বাহু ভেদে ত্রিভুজ ছিল 3 প্রকার, তাই তো? কি কি? সমবাহু, সমদ্বিবাহু, আরেকটা সমদ্বিবাহু, আরেকটা হচ্ছে বিষমবাহু। আর কোণ ভেদে কি ছিল? কোণ ভেদে 3 প্রকারই ছিল, সমকোণী, সূক্ষ্মকোণী, সূক্ষ্মকোণী আর স্থূলকোণী। স্থূলকোণী। তো সমবাহু ত্রিভুজ কাকে বলে ছিল? তিনটে বাহু যেই ত্রিভুজের সমান সেটাকে সমবাহু বলতাম। সমদ্বিবাহু দুটো বাহু সমান, সমদ্বিবাহু আর বিষমবাহু মানে তিনটে বাহুর নাম আলাদা আলাদা। সমকোণী ত্রিভুজে যার একটি কোণ সমকোণ, সূক্ষ্মকোণী ত্রিভুজে যার তিনটে কোণই সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রির কম। আর স্থূলকোণী মানে যার একটি কোণ স্থূলকোণ। হ্যাঁ না, সেটা হচ্ছে স্থূলকোণ কাকে বলে বললে 90 ডিগ্রির বেশি 180 ডিগ্রি কম বললি। এখানে স্থূলকোণী ত্রিভুজ বলছি। তো স্থূলকোণী ত্রিভুজ মানে কি, যেই ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রির বেশি বা একটা কোণ স্থূলকোণ। তিনটে কোণ স্থূলকোণ কিন্তু হবে না। ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত ছিল? 180। তো একটা যদি 90 হয় তাহলে বাকি দুটো তো অটোমেটিক 90 এর কম হবে, তাই তো? ওই জন্য এর ক্ষেত্রে একটা কোণ স্থূলকোণ বলবো। সূক্ষ্মকোণীতে যেমন বলছি তিনটে কোণই সূক্ষ্মকোণ, মানে তিনটে ধর তোর একটা 60 হতে পারে, একটা 40 হতে পারে আর একটা 80 হতে পারে। টোটাল যোগ করলে 180 পেয়ে যাচ্ছে, আর তিনটেই 90 ডিগ্রির কম হচ্ছে। ঠিক আছে, এটার কত হতে পারে? এটা ধর একটা 90, একটা 30, একটা 60 হতে পারে, বা 90, 45, 45 হতে পারে, বিভিন্ন কম্বিনেশনে হতে পারে। তো এইগুলো ছিল হচ্ছে আমাদের ত্রিভুজের প্রকারভেদ, যেগুলো আমরা 5, 6 এ অলরেডি শিখে এসেছি। এখন আমরা শিখবো হচ্ছে চতুর্ভুজের শ্রেণীবিভাগ। তো প্রথমেই চতুর্ভুজ কাকে বলে বললাম না, চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ হতে পারে। ত্রিভুজে যেমন ছিল তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে, সীমাবদ্ধ না হলে, সীমাবদ্ধ মানে কি জুড়তে হবে, যে ত্রিভুজে ধর এই ক্লোজড হলো ব্যাপারটা, তবেই সেটাকে আমরা বলবো ত্রিভুজ। তেমনি চতুর্ভুজের ক্ষেত্রেও ধর এইটাকে বদ্ধ হতে হবে, তবেই কিন্তু এই ভেতরের ক্ষেত্রটাকে বদ্ধ হলে তবেই সেটাকে আমরা চতুর্ভুজ বলতে পারবো। আচ্ছা 229 পাতার একদম তলার লাইনটায় দেখ, এইভাবে কিন্তু বিভিন্ন ভুজ হতে পারে। ধর চতুর্ভুজ মানে কাকে বলে, এটা লেখা খুব সহজ। চতুর্ভুজ চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। এরপর ধর যদি বলতো পঞ্চভুজ, পঞ্চভুজ মানে কটা বাহু? 5টা। কি লিখতাম? 5টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে পঞ্চভুজ বলে। এরপরে 6টা বাহুকে কি বলে? ষষ্ঠ নয়, ষড়ভুজ। ষড়ভুজ এইভাবে বাড়তে থাকবে। ওই দেখ 229 পাতায় নীল লাইনে দেখ লেখা আছে ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ। এদের সবাইকেই আমরা কি বলবো? এক কথায় কিন্তু বহুভুজ বলবো। ঠিক আছে, একদম প্রথমের দিকে নীল লাইনটা মাঝামাঝি দেখ, অর্থাৎ সরল রেখাংশ দিয়ে তৈরি যে বদ্ধ সমতলিক চিত্রে
তিনটির বেশি সরল রেখাংশ আছে তাদেরই আমরা বহুভুজ বলবো। বহুভুজ কাকে বলে না, সরল রেখাংশ দিয়ে তৈরি, সরল রেখাংশ মানে তিনটে বা তার বেশি হতে পারে, যে বদ্ধ সমতলিক চিত্রে তিনটি বা তার বেশি সরল রেখাংশ আছে তাকে আমরা বহুভুজ বলবো। ঠিক আছে, যেই সমতলিক চিত্রগুলোকে আমরা বহুভুজ বলবো। আচ্ছা, এবার ওই পাতার যেই লাইনগুলো বলছে ওগুলো দাগ দে। ওইটা দাগ দিয়েছিস তো একদম তলার হ্যাঁ একদম তলার লাল লাইনটায় দাগ দে। বলছে দেখ শান্ত হ, যে সরল রেখাংশগুলি দিয়ে বহুভুজটি তৈরি করা হয় সেই সরল রেখাংশগুলোকে কি বলবো? এগুলোকে কি বলবো? এগুলোকে এক একটা কি বলবো? এই ত্রিভুজ বা চতুর্ভুজ না, এই লাইনগুলোকে কি বলবো? এগুলো এক একটা বাহু বলবো। ঠিক আছে, তাহলে এই যে সমতলিক ক্ষেত্রটা হচ্ছে সেটা ত্রিভুজ হতে পারে, চতুর্ভুজ হতে পারে, পঞ্চভুজ হতে পারে। ঠিক আছে, এর প্রত্যেকটাকে এই সরল রেখাংশগুলোকে কি বলবো? এক একটা করে এর লাইন বা বাহু। ঠিক আছে, এবং দুটি বাহুর ছেদ বিন্দুটা, এই যে ধর এই বাহুটা আর এই বাহুটা এখানে ছেদ করেছে, তাহলে এইটাকে কি বলবো? এটাকে বলবো কৌণিক বিন্দু। কৌণিক বিন্দু। ঠিক আছে, এই কনসেপ্টগুলো ভালো করে বোঝ, কারণ এগুলোর পরে আমাদের চতুর্ভুজ অঙ্কন আছে, আর এইটা যখনই উঠবি তখন যে আমরা উপপাদ্য পড়ব, তো এই কনসেপ্টগুলো না জানা থাকলে কিন্তু খুব মুশকিল। কাজে এই চ্যাপ্টারের এক তো দেবে 7-8 নম্বর দেবে এই চ্যাপ্টার থেকে। ঠিক আছে, শর্ট কোশ্চেন দেবে আর 2 নম্বর বা 3 নম্বরের কোশ্চেন দেবে অনেকগুলো, মানে 3টে দেবে, 6 থাকতে পারে, তার সঙ্গে 1 নম্বরের শর্ট কোশ্চেন। প্রশ্নবিচিত্রা খুললেই দেখতে পাবি, বা 3-3 এ 9 দেয় অনেক নম্বরে, 3 নম্বরে 3টে কোশ্চেন দেয়, 5টা 6টা দিল, 3টে লিখতে হবে, এরকমও দিতে পারে। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে কিন্তু 7-8 নম্বর দেবে, ছেলে খেলা নয়। তাহলে আমরা একটা বহুভুজের বাহু আর কোণ এই ব্যাপার দুটো জানলাম। এর পরের পাতায় আয়। এবার আমরা শিখবো হচ্ছে কুব্জ আর অকুব্জ বহুভুজ কাকে বলে। কুব্জ বহুভুজ আর অকুব্জ বহুভুজ। তার আগে বলি যে এই চতুর্ভুজের কর্ণ কাকে বলে সেটা একটু শিখি। চতুর্ভুজ বা পঞ্চভুজ, ত্রিভুজের কর্ণ হয় না, কিন্তু চতুর্ভুজ থেকে কর্ণ হওয়া শুরু হয়। না, কর্ণ কাকে বলে? যে এই ধর এই যে চতুর্ভুজটা আছে, যে কোনো দুটো বিন্দু মানে পাশাপাশি বাদে পরের দুটো, ধর এইটা এর পাশেই এই কৌণিক বিন্দুটা আছে, এইটা ছেড়ে তারপরেরটা, তাহলে এই দুটোকে যদি আমরা এই যোগ করি তাহলে এই যে বাহুটা পাচ্ছি বা এই যে লাইনটা পাচ্ছি এটাকে কি বলবো? এই চতুর্ভুজের কর্ণ। ঠিক আছে, চলে ওই ঘরে পড়া। এই লাইনটাকে কি বলবো আমরা? কর্ণ বলবো। ঠিক আছে, তাহলে দেখ কর্ণ কাকে বলে? 230 নম্বর পাতার তলার দিকে ওই ছকটার বক্সটার পরে লেখা আছে, দেখ 230 নম্বর পাতার তলার দিকে বলছে যে কোনো বহুভুজে ঠিক পরপর অবস্থিত নয় এমন দুটি শীর্ষবিন্দু যোগ করে আমরা কর্ণ পাই। পেয়েছিস? কর্ণ কাকে বলে? না, যে কোনো বহুভুজের ঠিক পরপর অবস্থিত নয় এমন দুটি শীর্ষবিন্দু যোগ করে আমরা কর্ণ পাই। যেমন ধর এই ছবিটায় দেখ, তাহলে এই বিন্দুটা থেকে যদি ধরি তাহলে এই বিন্দুটার পরে এই বিন্দুটা ছেড়ে দিলাম, এরপরে কোনটা আছে? এই বিন্দুটা আছে, তাহলে এইটা জুড়ে দিলাম। আচ্ছা, এবার এই বিন্দুটা থেকে আর একটা কোনটা হবে বলতো? এর এই দিকে যদি দেখি পরের বিন্দু এটা জুড়বো না, তারপরে এটা, তাহলে এই একটা হবে। এবার এই বিন্দু থেকে যদি ভাবি, এই বিন্দু থেকে এরপরে এটা আছে, এটা জুড়বো না, তাহলে এইটা, আর এই বিন্দু থেকে এই একটা আসবে। ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে আমরা কর্ণ পাবো। উপরের বিন্দু থেকে এই যে আরেকটা, এই একটা পাবো। ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে আমরা কর্ণগুলো আঁকতে পারবো। কর্ণ কাকে বলে ওইটা কিন্তু পড়বি, এই সব কাকে বলে গুলোই কিন্তু জানতে হবে। এরপরে কি বলছিস? কর্ণ কাকে বলে বুঝতে পারলি? কর্ণ কাকে বলে বুঝতে পারলি তো? কি বললাম বল? একটা বিন্দু মানে একটা কি পরপর, ওই তো পরপর শীর্ষবিন্দু নয়, তাহলে কি বলবো? যে কোনো বহুভুজের ঠিক পরপর অবস্থিত নয় এমন দুটো বিন্দু যোগ করলে যে লাইনটা পাবো বা যে সরলরেখা তাকেই কর্ণ। তাহলে ত্রিভুজের কি কর্ণ পাবো? না, ত্রিভুজের কেন পাচ্ছি না বলতো? কারণ ওখানে কোনো পরপর, এই দেখ তুই ধর যদি ভাবিস যে এই বিন্দুটার একটা ছেড়ে এই বিন্দুটার পরে কোনটা? এই বিন্দুটা, তুই এইটা ছেড়ে কোন বিন্দুটা আছে? এইটা, আবার এই দিক দিয়ে দেখলে তো এর পরেই এই বিন্দুটা,
তুই দেখ এই দিক দিয়ে যদি এদিকে ভাবিস এর পরেই এই বিন্দুটা পেয়ে যাচ্ছিস, আবার এদিক দিয়ে এই দিকে ভাবলেও কি এর পরেই এই বিন্দুটা পাচ্ছিস, তাহলে আলটিমেটলি কিন্তু একটা ছেড়ে আর কোনো বিন্দু পাচ্ছিস না। তুই যদি ভাবিস না এইটা ছেড়ে এইটাকে ছেড়ে এটা ধরবো, কিন্তু ওই দিক দিয়ে দেখলে তো আবার এটা এর পরেতেই চলে আসছে, তাই তো? তাহলে ওই জন্য ত্রিভুজের কিন্তু কোনো কর্ণ পাওয়া যায় না, ঠিক আছে? চতুর্ভুজ থেকে কর্ণ শুরু। এবার চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, সপ্তভুজ, দশভুজ, হ্যাঁ, যতই ভুজ আঁকি তাদের কিন্তু আমরা কর্ণ পাবো। একমাত্র ত্রিভুজই এমন একটা বহুভুজ যার কোনো কর্ণ নেই। এটা কিন্তু সত্য মিথ্যায় দিতে পারে। ধর তোকে বললো ত্রিভুজের কর্ণ আছে, সত্য না মিথ্যা? মিথ্যা, ঠিক আছে। আবার বললো তোকে একটা কোশ্চেন দিল ত্রিভুজের কটি কর্ণ? 0। হ্যাঁ, ওইখানে অতগুলো মার্ক করা আছে। তাহলে ত্রিভুজের কিন্তু কোনো কর্ণ, আচ্ছা তাহলে চতুর্ভুজের কটা কর্ণ আছে? চতুর্ভুজের কিন্তু দুটো কর্ণ আছে, ঠিক আছে। হ্যাঁ, ওইটাই আসছে, ওটাই আসছে, আমি বলবো ওইখানে জিনিসটা বোঝাবো আমি। আচ্ছা পঞ্চভুজের কটা কর্ণ হলো? 5টা। ষড়ভুজের কটা কর্ণ হবে? সপ্তভুজের না, 6টা হবে না। এর দুটো হলো, এর 5টা হয়ে গেল, পরপর হচ্ছে 5 6টা বলছিস যে। তাহলে আমরা সেটার জন্য একটা সূত্র আছে, এই যে তলায় যে অংশটা আমি ওটা বোঝাবো, আগে এটা বোঝ। তাহলে এই অবধি বোঝা গেল তো? আমরা শুধু আপাতত বেশি কিছু না, শুধু চতুর্ভুজ কাকে বলে বা বহুভুজ কাকে বলে এই দুটো পড়লাম। আর কর্ণ কি কি শিখলাম? বহুভুজ কাকে বলে, আচ্ছা চতুর্ভুজটা বা ত্রিভুজ, পঞ্চভুজ যাই দেবে ওই একই কথা। চতুর্ভুজ দিলে 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রে, পঞ্চভুজ দিলে 5টা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রে, এইভাবে লিখতে থাকবে, ঠিক আছে। আর আমরা কর্ণ এইটার কনসেপ্টটা শিখলাম। এবার আমরা দুটো জিনিস শিখবো, কুব্জ বহুভুজ আর অকুব্জ বহুভুজ। আর যদি দেখ কুব্জ চতুর্ভুজ আর অকুব্জ চতুর্ভুজ একই কথা, ওই বহুভুজের থেকে চতুর্ভুজ এক হয়ে যাবে। তাহলে আমরা শিখবো হচ্ছে কুব্জ বহুভুজ কাকে বলে। কুব্জ বহুভুজ খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় হামেশাই দেয়। কুব্জ বহুভুজ কাকে বলে শোন ভালো করে। কুব্জ বহুভুজ, দেখ এই যে চতুর্ভুজটা আঁকলাম আমরা, এরকম একটা চতুর্ভুজ আঁকলাম, এই দিকের একটা কর্ণ, এই দিকের একটা কর্ণ, বা ধর আমি একটা পঞ্চভুজ আঁকছি, ওই যে পঞ্চভুজটা আঁকলাম, এই একটা কর্ণ গেল, এই একটা কর্ণ গেল, এই একটা কর্ণ গেল, ঠিক আছে। এই যে কর্ণ, ভালো করে বোঝ কুব্জটা। তাহলে এখানে দেখ এই ছবিটা বা এই ছবিটা আরো ষড়ভুজ আঁকলে আরো হবে। তো এই যে কর্ণগুলো, কর্ণগুলো কি ছবিটার ভেতরে আছে না বাইরে আছে? ভেতরে আছে। তাহলে কুব্জ বহুভুজ কাকে বলে না, যে বহুভুজে সব কর্ণগুলোই, সেটা দুটো হোক, 3টে হোক, 5টা হোক, যটাই হোক, যে বহুভুজে সব কর্ণগুলি ওই বহুভুজাকার ক্ষেত্রের ভিতরে অবস্থিত, তাকে আমরা কুব্জ বহুভুজ বলি। তাকে বলে কুব্জ, কয়হস্য বর্গী, কয়হস্য কুব্জ বহুভুজ, ঠিক আছে। এই তো ওখানে উপরের অংশটা দেখাচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা তাহলে কুব্জ বহুভুজ কাকে বলে বুঝতে পারলি। এবার যদি বলে কুব্জ চতুর্ভুজ কাকে বলে, তাহলে কি বলবো? ওই বহুভুজ শব্দটার বদলে আমরা কি লিখবো? চতুর্ভুজ লিখে দেবো। যে চতুর্ভুজের সব কর্ণগুলি ওই চতুর্ভুজাকৃতির ক্ষেত্রের ভিতরে অবস্থিত, তাকেই বলে কুব্জ চতুর্ভুজ। যেমন এই যে ছবিগুলো দেখালাম। এবার আসি অকুব্জ। অকুব্জ বহুভুজ। অকুব্জ বহুভুজ মানে না, একই কথাটা উল্টো হবে, যে বহুভুজের সব কর্ণগুলি ওই বহুভুজাকৃতি ক্ষেত্রের ভিতরে নেই, ভিতরে অবস্থিত না। যেমন দেখ একটা ছবি দেখাচ্ছি, দেখ ভালো করে বোঝ। দেখ এইটা, এটা কি ভুজ? চারটে বাহু, তো এই জন্য যদি নাম দিই এ বি সি, এই বিন্দুটা ধর ডি, তাই তো? এই বিন্দুটা ডি, তাহলে 4টেই বাহু আছে, 1 2 3, আর সীমাবদ্ধ ক্ষেত্র তো ক্লোজড হয়েছে, তো তাহলে এটা চতুর্ভুজ। কিন্তু এর যদি কর্ণ আমরা আঁকি, দেখ একটা কর্ণ হচ্ছে এইটা থেকে যদি ভাবিস এ বি সি ডি ছিল, তাহলে একটা কর্ণ এসি, অন্যটা বিডি। এই ছবিটায় দেখ একটা কর্ণ তো বিডি হচ্ছে, কিন্তু এসি কর্ণটা কি ভিতরে আঁকতে পারবো? আঁকতে পারবো না। এসি কর্ণটা আঁকলে কিন্তু এই যে বাইরে আঁকতে হবে, তাই তো? ছবিটা তো তোর এইটা, কিন্তু এসি কর্ণটা ভিতরে কি করে আঁকবি? একটা এই যে এসি কে যোগ করলে তো এই সোজা যোগ করলি, তাই তো? তো এই এসিটা কি ছবির ভেতরে হলো না বাইরে হলো? বাইরে। ছবি তোর এই দিকে, অথচ কর্ণটা কি তোর এইখানে আছে।
তাহলে এই ধরনের যে বহুভুজগুলো আছে, এটা চতুর্ভুজ ধরো, এইভাবে পঞ্চভুজ আঁকতে পারো। তো এইভাবে যে চতুর্ভুজগুলো তৈরি হচ্ছে বা বহুভুজগুলো তৈরি হচ্ছে, যার অন্তত পক্ষে একটা কর্ণ ছবির বাইরে, তাদের আমরা কি বলবো? অকুব্জ বহুভুজ। অকুব্জ বহুভুজ। ঠিক আছে, বোঝা গেল? কুব্জ আর অকুব্জ বলতে এই দুটোর মধ্যে একটা দিতে কি কি দেয়। এক হচ্ছে প্রথমে কাকে বলে দাও, চিত্র সহ সংজ্ঞা লেখো। 1 নম্বর বা 1.5 দিতে পারে চিত্র। এই তো কুব্জ বহুভুজের এই চতুর্ভুজের এই ছবিটা আঁকবি আর অকুব্জের এইটা আঁকবি। ঠিক আছে, আচ্ছা আর কি দিতে পারে? কুব্জ বহুভুজ আর অকুব্জ বহুভুজের পার্থক্য দিতে পারে। ঠিক আছে, কাকে বলে দিতে পারে আর পার্থক্য দিতে পারে। তো এই হচ্ছে কোশ্চেন হয়। তাহলে এবার কাকে বলে এটা বই থেকে দেখে নে। দেখ প্রথমে 230 পাতার ওই উপরের ছবিটা দেখ। শ্রাবণী একটা চতুর্ভুজ এঁকেছে, যেটা আমি ধর এঁকে দিয়েছি, বহুভুজ বলতে পারি। তো এই ধরনের বহুভুজ কুব্জ বহুভুজ নয়, কারণ এদেরকে বলছি অকুব্জ বহুভুজ। কেন না? এদের ওই সব কর্ণগুলো বাইরে আছে, তাই তো? বাইরে আছে মানে একটা কর্ণ বাইরে এসে গেল, তাই তো? তাহলে এটাকে কিন্তু আমরা অকুব্জ বলছি। আর তারপরের অংশটা দেখ, বলছে যে বহুভুজের সব কর্ণগুলি সেই বহুভুজ আকৃতি ক্ষেত্রের ভিতর থাকে, তাকে কুব্জ বহুভুজ বলে। তাহলে কুব্জ বহুভুজ কাকে বলে? দাগ দে। ঠিক আছে, তাহলে কাকে বলে এইটা লিখতে হবে। কি কাকে বলে লিখবো? হ্যাঁ, বল কাকে বলে, বল। ওই তো লেখা আছে, বল। কুব্জ বহুভুজ কাকে বলে? যে ত্রিভুজ বলবো না, বহুভুজ। যে সব কর্ণগুলি কুব্জ বহুভুজ। আর অকুব্জটা কি বলবো? এটা বইতে লেখা নেই, লিখে নে। অকুব্জটা কাকে বলে ডাইরেক্ট লেখা নেই। যে বহুভুজের সব কর্ণগুলি, যে বহুভুজের সব কর্ণগুলি ওই বহুভুজাকৃতি ক্ষেত্রের, যে বহুভুজের সব কর্ণগুলি ওই বহুভুজাকৃতি ক্ষেত্রের ভিতরে অবস্থিত নয়, তাকে অকুব্জ বহুভুজ বলে। তাকে অকুব্জ বহুভুজ বলে। কি করছি? লিখেছিস? নিচে নে নে, তাড়াতাড়ি লেখ। আর কুব্জটা তো বইতেই আছে। ঠিক আছে, এইটাই হবে যে ওই বই লেখা, যে বহুভুজের সব কর্ণগুলি ওই বহুভুজাকৃতি ক্ষেত্রের ভিতরে থাকে। এইটা হচ্ছে অকুব্জর
আর এটা হচ্ছে কুব্জ, মানে শুধু লিখলে হবে না, লিখে একটা ছবি এঁকে দিবি, ঠিক আছে? আর এটাই যদি কোশ্চেনটা সেম জিনিস দেবে, শুধু যদি একটু ঘুরিয়ে দেয় যে কুব্জ বহুভুজের বদলে বললো কুব্জ চতুর্ভুজ কাকে বলে, তখন কি লিখবো? কুব্জ বহুভুজের বদলে বললো কুব্জ চতুর্ভুজ কাকে বলে, তখন কি লিখবো বল? আমি বলবো শব্দ সর্বনাশ, সব কর্ণ, কর্ণ কোন নয়, কর্ণ, এই লাইনটা, চতুর্ভুজাকৃতি যে চতুর্ভুজে সব কর্ণগুলি ওই চতুর্ভুজাকৃতি ক্ষেত্রে, ওই চতুর্ভুজাকৃতি ক্ষেত্রে ভিতরে থাকে, তাকে কুব্জ চতুর্ভুজ বলে। যেখানে যেখানে বহুভুজ লিখেছি সেখানে সেখানে চতুর্ভুজ হয়ে যাবে। পঞ্চভুজ দিলেও সেম, যে পঞ্চভুজের সব কর্ণগুলি ওই পঞ্চভুজে, ঠিক আছে? এইভাবে হলো, তাহলে বোঝা গেল কুব্জ অকুব্জ। আচ্ছা, এবার দেখ 230 নম্বর পাতার তলার অংশটা দেখ, 230 নম্বর পাতার তলার অংশটা দেখ, দেখ ওই ওটা ফিল আপ কর। বলছে চতুর্ভুজের কটা কর্ণ বের করলাম আমরা? চতুর্ভুজের দুটো কর্ণ, বইতে লিখে নে। আচ্ছা, পঞ্চভুজের কটা কর্ণ পেলাম? 5টা, তাই তো? ত্রিভুজের কি কোনো কর্ণ পাবো? ত্রিভুজের কোনো কর্ণ নেই, তাহলে ত্রিভুজের কর্ণ সংখ্যা, তাহলে এইখান থেকে একটা ফর্মুলা আছে, ঠিক আছে? ফর্মুলাটা কি? এই ফর্মুলাটা মনে রাখতে হবে, এটা দিয়ে একটা 1 নম্বরের অঙ্ক দেবে, নিচে বসিয়ে দিতে হবে। এটা লেখা হয়ে গেছে তো সবার? তাই সব লিখেছি? আচ্ছা, এবার আমরা একটা ফর্মুলা শিখব, এনটি বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণ সংখ্যা। ভালো করে শোন, এদিকে তাকা। এন খানা বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণ সংখ্যা, এটার ফর্মুলাটা একদম খুব ভালো করে মনে রাখবি। এন খানা বাহু মানে কি? 3টে বাহু হতে পারে, 4টে বাহু, সব থেকে মিনিমাম কটা বাহু বিশিষ্ট বহুভুজ হয়? 3টে। ত্রিভুজ তার চেয়ে ছোট, মানে দুটো বাহু দিয়ে কিন্তু কখনোই বহুভুজ হবে না, কর্ণ হতে পারে, কারণ দুটো বাহুকে তুই টেনে কোনোভাবেই যোগ করতে পারবি না, তুই মিনিমাম 3টে চাই তবে যুক্ত করতে পারবি, তাই তো? তাহলে দুটো বাহু দেবে, তাহলে n খানা বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণ সংখ্যার ফর্মুলা হচ্ছে, লেখ n ইনটু n মাইনাস 3/2, এটা হচ্ছে ফর্মুলা। লেখ nটি বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণ, হ্যাঁ খাতায় লেখ, nটি বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণ সংখ্যা, এটার ফর্মুলা হচ্ছে n ইনটু n মাইনাস 3/2, n ইনটু n মাইনাস 3/2। মানে এটা চতুর্ভুজ হতে পারে, পঞ্চভুজ হতে পারে, ষড়ভুজ, সপ্তভুজ, দশভুজ, 100ভুজ, যত ইচ্ছা হতে পারে। এনটি বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণ সংখ্যার ফর্মুলা হচ্ছে এটা, খুব ভালো করে মনে রাখবি, এটা থেকে কিন্তু একটা 1 নম্বরের শর্ট কোশ্চেন দেবেই, একটাই দেবে। আচ্ছা, তাহলে দেখ এবার আমরা যদি পারবি 3টে বাহু মানে ত্রিভুজ, তাহলে ত্রিভুজের কর্ণ সংখ্যা কত হবে? ত্রিভুজের কর্ণ সংখ্যা, দেখ ত্রিভুজের কটা বাহু? 3টে, তাহলে n এর জায়গায় কত বসাবো? 3, তাহলে এখানে তোর কত বসে যাবে? 3 ইনটু 3 মাইনাস 3/2, তাই তো? আগে বুঝে নে, 3 ইনটু 3 মাইনাস 3/2, এবার 3 থেকে 3 বাদ দিলে কত হয়? 0। তার মানে কি 0 যাই করি না কেন, শূন্যর সঙ্গে যাই গুণ বা যাই ভাগ করি কেন, 0ই হবে তো অ্যান্সার। যেহেতু এই পার্টটার মান তো 0 হয়ে যাচ্ছে, তাহলে কি পুরোটাই 0 হবে। ওই জন্য ত্রিভুজের কর্ণ সংখ্যা কত? 0। ওই জন্যই ত্রিভুজের কিন্তু কোনো কর্ণ নেই, এমনি আঁকতে তো পাচ্ছি না। আচ্ছা, তাহলে চতুর্ভুজের কর্ণ সংখ্যা, হ্যাঁ 0/2 তো 0ই হবে, 0ই তো হবে। আচ্ছা, চতুর্ভুজের কর্ণ, তাহলে চতুর্ভুজের কর্ণ সংখ্যা কত হবে? n এর জায়গায় কত বসাবো? 4, তাহলে 4 ইনটু 4 মাইনাস 3/2, 4 থেকে 3 বাদ দিলে, তাহলে এটা কত হবে? তুই পাচ্ছিস কত? 4/2 সমান কত? 2 হবে। ওই জন্য আমরা চতুর্ভুজের কটা কর্ণ পেয়েছি? দুটো, ছবিতেও তো দেখলাম দুটো। তাহলে এবার পঞ্চভুজের, পঞ্চভুজের কর্ণ সংখ্যা, তাহলে এক্ষেত্রে n এর মান কত বসাবো? 5,
5 ইনটু 5 মাইনাস 3 বাই 2 সমান 5 ইনটু 3, এটা বাদ দিলে কত হবে? 5 ইনটু 2 বাই 2, দেখ 2 2 কেটে গেল, তাহলে অ্যানসার কত পেলাম? 5। তাহলে পঞ্চভুজের কর্ণ কটা? 5টা। তোকে এই কোশ্চেনই দেবে, তোকে বললো তো ষড়ভুজের কর্ণ কত, ফর্মুলাটা মনে রাখবি, বসিয়ে হিসাব করে লিখে দিবি। তাহলে ষড়ভুজের কর্ণ সংখ্যা কত? ষড়ভুজ মানে 6টা। তাহলে এখানে কত লিখব? 6 ইনটু 6 মাইনাস 3 বাই 2 সমান 6 ইনটু 3 বাই 2, কাটাকুটি এখানে করবি 3, তাহলে উত্তর বেরোবে 9টা। ঠিক আছে? বুঝতে পারলি কিভাবে হিসাব হবে? এইটাই ওই বইতে করে দেওয়া আছে, মানে বইতে ওইগুলোই করতে দিয়েছে। তাহলে বইতে এই নাম্বারগুলো সব বসে যাবে। 0 কখন क्या करते सीढ़ी का